আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনে হামলা বন্ধে চীন ভারতের সহায়তা চেয়েছিল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১,০০০। এদিকে ফিলিস্তিনি জিম্মিদের ব্যাপক নিপীড়ন করছে ইসরায়েল। জানিয়ে দেব বাইডেনকে বাদ দিয়ে ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বৈঠক। অন্যদিকে বিদ্রোহীদের দখলে থাইল্যান্ড সীমান্তবর্তী জান্তার ঘাঁটি। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবে নতুন জোট সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে হামলা বন্ধে চীন ভারতের সহায়তা চেয়েছিল যুক্তরাষ্ট্র। 2022 সালে রাশিয়াকে পারমাণবিক হামলা বন্ধে চীন ও ভারতের সাহায্য চেয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা সিএনএনকে এই কথা জানান। তিনি বলেন, সেই সময় আমরা যা যা করেছি তার মধ্যে এটি ছিল কেবল তাদের সরাসরি বার্তা দেওয়া নয়, বরং দৃঢ়ভাবে অনুরোধ করা, চাপ দেওয়া। এছাড়া অন্যান্য দেশগুলিকে এ বিষয়ে উৎসাহিত করা যাতে তাদের প্রতি আরও মনোযোগী হতে পারে। আমার ধারণা ছিল ভারত, চীন সহ অন্যান্য দেশগুলো রাশিয়ার চিন্তাভাবনায় কিছুটা প্রভাব ফেলতে পারে। অপর এক মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর জন্য মূল উদ্বেগ হয়ে দেখা দিয়েছিল। এই ধরনের হামলা হলে কতটা মূল্য দিতে হতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে বোঝাতে চেয়েছিলাম। রাশিয়ার বাহিনী একের পর এক পরাজয়ের মুখোমুখি হওয়ার পরে দক্ষিণ ইউক্রেনের মূল্যবান শহর খেরসন ও এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার পরে 2022 সালে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরই পরে নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাতভর অভিযান চালিয়ে 47টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার এই দাবি করেছে মস্কো। রুশ সামরিক বাহিনী জানায়, ইউক্রেনের সীমান্তবর্তী রোভস্ত এলাকায় বেশিরভাগ ড্রোনগুলো ধ্বংস করা হয়। অন্যদিকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নতুন একটি বোম্বার ব্যবহার শুরু করেছে, যা 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে দেশটিকে বিশেষ সুবিধা দিয়েছে। রোববার এই তথ্য জানা গেছে। FAB-150 নামের এই বোমাটি বিমান থেকে নিক্ষেপ করা যায়। সোভিয়েত আমলের একটি প্রাথমিক পর্যায়ের অস্ত্রকে রূপান্তর করে এই বিধ্বংসী বোমা তৈরি করেছে রুশরা। মাটিতে বিস্ফোরিত হয়ে এটি 15 মিটার দীর্ঘ গতিতে গর্ত তৈরি করতে পারে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 31,000 ছাড়ালো। গাজায় ইসরায়েলি হামলার নিহতের সংখ্যা ছাড়িয়েছে 31,000-এ। 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত মোট 31,045 জন নিহত হয়েছেন। রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস দ্বারা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় গাজায় নতুন করে 85 জন নিহত হওয়ার পর এই সংখ্যা বেড়ে 31,045 জনে দাঁড়ালো। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল হামাসের হামলার মধ্য দিয়ে গত 7 অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন এই পর্যন্ত গাজায় মোট 72,654 জন আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি জিম্মিদের ব্যাপক নিপীড়ন করছে ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের হাতে বন্দী ফিলিস্তিনিদের উপর ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। জাতিসংঘের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে নির্যাতনের চিত্র উঠে এসেছে। জাতিসংঘের খসড়া প্রতিবেদনে এখনই প্রকাশিত হয়নি। এটি তৈরি করেছে ফিলিস্তিনের জন্য সংঘর্ষের জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA। ইসরায়েলে অন্তত 3টি সামরিক কেন্দ্র থেকে ডিসেম্বর পর্যন্ত পাওয়া 1000 বন্দীদের মধ্যে দেশে 100 জনেরও বেশি সাক্ষাৎকারের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 6 থেকে 82 বছর বয়সী নারী পুরুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এদের মধ্যে 29 জন শিশু ছিল। প্রতিবেদনে বলা হয়, বন্দীদের আটকে রাখা বা জিজ্ঞাসাবাদের সময় নারী পুরুষ উভয়ই সহিংসতা, যৌন হয়রানি এবং হয়রানির হুমকির শিকার হয়েছেন। এর মধ্যে নারীদের খারাপ স্পর্শ ও পুরুষের যৌনাঙ্গে মারধরও রয়েছে। এছাড়া বন্দীদের কাছ থেকে মূল্যবান দ্রব্য ছিনতাই, মারধর, জোর করে খাঁচায় বন্দী করে রাখা কুকুর, লেলিয়ে দেওয়া বন্দুক ও বুটের বাট দিয়ে আঘাত করা হয়েছে। ব্যাপক নির্যাতনের ফলে বেশ কিছু পাঁজর ভাঙা, কাঁধ আলাদা হয়ে যাওয়া এবং দীর্ঘস্থায়ী আঘাতের শিকার হয়েছেন বন্দীরা। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সম্প্রতি ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের আলাদা তদন্তে উঠে আসা বন্দী নির্যাতনের সঙ্গে UNRWA এর খসড়া প্রতিবেদনে মিল পাওয়া গেছে।
এদিকে বাইডেনকে বাদ দিয়ে ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বৈঠক। যুক্তরাষ্ট্র সফর করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তবে সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নয়, দেখা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। পাশাপাশি তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। বৈঠক শেষে অরবান লিখেছেন, ট্রাম্প যদি আগামী নভেম্বরে নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে ফেরেন তাহলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ তিনি থেমে যাবে। ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই অরবানের সঙ্গে সম্পর্ক ভালো তার। মূলত সেই সম্পর্কের জেরেই ক্ষমতার বাইরে থাকার সময়ও ট্রাম্পের সঙ্গে এমন গভীর যোগাযোগ বজায় রেখেছেন তিনি। শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লগর বাড়িতে এই বৈঠক হয়। অরবান বলেন, ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তখন ছিলেন শান্তিবাদী প্রেসিডেন্ট। তিনি গোটা বিশ্ব জুড়ে সম্মান কুড়িয়েছেন। আর ক্ষমতার সময় মধ্যপ্রাচ্য কিংবা ইউক্রেনে কোনো যুদ্ধ ছিল না। আজকেও তিনি প্রেসিডেন্ট নির্বাচন থাকতেন তাহলে কোনো যুদ্ধ হতো না। এদিকে ট্রাম্প ও অরবানের বৈঠক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভানিয়াতে শুক্রবার এক প্রচারণা সভায় তিনি বলেন, আপনারা কি জানেন ট্রাম্প এখন মার এর লোগোতে কার সঙ্গে বৈঠক করছেন? তিনি হচ্ছেন হাঙ্গেরির অরবান। এই অরবান জানিয়েছেন যে তিনি মনে করেন না গণতন্ত্র কাজ করে, তিনি আসলে একনায়কতন্ত্র কায়েম করতে চান। এদিকে বিদ্রোহীদের দখলে থাইল্যান্ডের সীমান্তবর্তী জান্তার ঘাঁটি। থাইল্যান্ডের সীমান্তের কাছে মায়াবতী শহরের জান্তার একটি কার্যালয় থেকে থানা দখল করে নিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি এবং তাদের সহযোগীরা। গত শনিবার মায়াবতী শহরের থিংকানিউন অঞ্চলে জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 355 এর পতন হয়। কারেন ইন্টারন্যাশনাল ইউনিয়নের সামরিক শাখা KNLA তাদের মিত্রদের গত বৃহস্পতিবার সকাল থেকে থিঙ্গানিয়ঙ্গে আক্রমণ শুরু করে। শনিবার নাগাদ জান্তা বাহিনীর ওই ঘাঁটিতে থানার পতন ঘটে। থাইল্যান্ডে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ এশিয়া হাইওয়েতে মায়াবতী ও কাউকরেইক শহরের সীমান্তের মধ্যে থিঙ্গানিয়ঙ্গ অবস্থিত। সামরিক ঘাঁটির পতনের পর KNLA পাশের 356 ও 357 নম্বর ঘাঁটিতে হামলা শুরু করেছে। এদিকে জান্তার পক্ষ থেকে KNLA কে রুখে দিতে বিমান ও গোলা হামলা করা হচ্ছে। KNLA এর এক প্রতিরোধ যোদ্ধা বলেন, আমরা 356 নম্বর ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে লড়াই করছি। সেখানকার অধিকাংশ সেনা পালিয়ে গেছেন। অল্প কিছু সেনা সেখানে অবস্থান করছেন। 355 ও 356 ঘাটের সেনা হামলা রোধে 357 নম্বর ঘাঁটিতে যোগ দিয়েছে। 3 দিন ধরে চলা লড়াইয়ে 100টিরও বেশি বোমা হামলা করেছে জান্তা বাহিনী। এই হামলায় 60টিরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এদিকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করবে জোট সরকার। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের জোট সরকার। এ বিষয়ে একমত হয়েছে দেশটির নতুন সরকারের দুই শিরোমণি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপল পার্টি। তাদের মতে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজনীয়তা নেই। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী তখন পদে বহাল থাকবেন। উপরন্তু মেয়াদ শেষ হওয়ার পর মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে। দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দুই দল। এমনকি নির্বাচন প্রক্রিয়াকে সাধারণ ও সহজ করার আইন প্রয়োগের খসড়া সমর্থন করেছেন তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, PMLN এবং PPP উভয়ই প্রস্তাবিত সংস্কারের বিষয়ে অন্য দলগুলোকে আশ্রয় দেবে। PLMN এর নেতৃত্বাধীন জোট 3টি বড় সাংবিধানিক সংশোধনীর লক্ষ্যে রয়েছে। এরই মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বিলুপ্ত করা এবং আর্টিলারি 62 ও 63কে তাদের আসল অবস্থানে পুনরুদ্ধার করা এবং স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করা।